ছেলেটা পিচ ঢালা রাস্তায় ধড়ফড় করছে, গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলিয়ে গল গল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণপাখি দেহ ত্যাগ করল। সায়ন পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্তমাখা হাতেই টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, ধুর, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম। এই কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নানুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো। উপস্থিত ছেলেপুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ, তাছাড়া আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ শাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মনমতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল স্বরে গান ধরল, কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেম কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু আমার যতন। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবল এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন মন গুজুর গুজুর করছে। আজ সরকারি ছুটি বিদায় সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসির রিমোট নিয়ে এসি অন করলো। গরমে যান যায় যায়। সে এখনও তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইলেও কেউ শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে, যেন এটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সেজন্য সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল। এইদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত। তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কী ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দেবে না? সীতারা চৌধুরী বললেন, দেব, ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। শীতল বলল, খোঁজ আছে, কিন্তু তোমার ছেলে বউ টিকবে না বিয়ে দিয়ে, আর কি করবা? বরং ভাইয়ের বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিত এবার খ্যাঁক করে উঠে ধমকে বললেন, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কেউ কথা বলে? দিন দিন বেয়াদপে ধারী হচ্ছে একদম। এবার সীতারা সিরাত সিমির একে অপরের মুখ চাহাচাই করলো। এ মেয়ের সমস্যা বলতে কী বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেই পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? কই, আগে কখনো তো শুনেনি। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে কথা বলারও মেয়ে না, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথায় গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিনজন নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধর সমস্যা আছে? শীতল বলল, সকাল থেকে ডান হাত লুকাচ্ছে, টাকা আসছে বোধ হয়। সীতারা বললেন, আচ্ছা টাকা দেব, এখন বল। শীতল বলল, ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সীতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ? এর সমাধানই বা পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব বসে থাকা যাবে না। আজকেই সারাফাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুটো গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে রাখা জিনিস, চেপে রাখলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকা যাবে না। এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্ক্রল করা আঙুল থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, সমস্যা আমার আর আমিই কিছু জানি না, অথচ বাড়ির শুদ্ধ সবাই জেনে বসে আছে। বিড়বিড় করতে করতে একথা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল, শীতল, বাগান থেকে একটা চেলা কাঠ এনে দিত, শরীর ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছে মতো পিটাই। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধর দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্রই শীতল লাভ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখে মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্কে বারবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা, শুনে ফেলে না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন?
অন্য সময়ে তো খুব মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, সব কিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখও ছেঁচড়া লেভেলের। নতুবা যখন দরকার হয় তখনই হয় না, আবার যখন প্রয়োজন হয় না তখনই হয়। দল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, এ এ এই আপু, আমি আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এই কথা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পট আটকে দাঁড়ালো। তারপর বাঁ হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, শুদ্ধ বলল, আমাকে আগে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ঝটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলেছিলি? শীতল বলল, আমি কিছু বলিনি শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, কিন্তু আমি যে তোকে অনেক কিছু বলতে শুনলাম। শীতল বলল, ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শোনে। শুদ্ধ বলল, ও, এবার যা বাগান থেকে চেলাকাঠটা নিয়ে আয়। শীতল বলল, আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। শুদ্ধ বলল, স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? শীতল বলল, স্বীকার না করে উপায় আছে, চেলাকাঠের মার খুব লাগে। একথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো, চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সীতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন। সুযোগ বুঝে ছেলের মাথা পিঠে হাত বুলিয়ে স্নেহে সুরে বললেন, সীতারা চৌধুরী বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কোথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল এখন, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গতকালে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইকের চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সীতারা চৌধুরী বললেন, আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? সায়ন বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? সীতারা জবাব দিতে পারলেন না। হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসলো। তারপর জবাব দিল, শুদ্ধ বলল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে যাচ্ছে আর কি। সায়ন বলল, হোয়াট? একথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আমু? ভাইকে রাগতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর বলল, সায়ন বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিছু না, সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। সীতারা বললেন, সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে তো ভয় কিসের? সায়ন বলল, সামনে ব্যস্ততা আরও বাড়বে, কখন বাড়ি ফিরি না ফিরি ঠিকানা নেই। এখন বউ আনলে বউ টিকবে না, এর চেয়ে একটু সময় দাও, তার কিছুদিন পর জলজান্ত বৌমা এনে দেবো। একথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোটো মা, তোমার না শীতলকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? সিমিন বলল, না রে বাপ, আর একটু পরে বের হব। সায়ন বলল, ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, শুধু তুমি ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে, তাহলেই হবে। শুদ্ধ, বাইরে যাবি? কাজ আছে তোর নাকি কোনো? শুদ্ধ বলল, না, কেন? সায়ন বলল, তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। শুদ্ধ বলল, একথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সীতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই, শীতলই বোধহয় বুঝতে ভুল করেছে। তবে এক পক্ষে খুব ভালো হয়েছে, ব্যাপারটা সবারই জানা থাকলো। এই নিয়ে কেউ কথা বাড়ালেন না, তবে স্বস্তি শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজেও রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি স্বর্ণ? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামের ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের ওপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করলো। স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়েই রইল। সায়নও তাই। কিছুক্ষণ এভাবে চোখাচোখি কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে না ঘুরেই মুখ খুলল। স্বর্ণ বলল, ইনসান অঙ্কনের কাজিন, অঙ্কন রাজনীতিবিদ ছেলে, অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপর আসতে পারে, কাজেই সাবধান।
সায়ন শুনল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলি কেন? স্বর্ণ বলল, দেখতে। সায়ন বলল, দেখে কেমন লাগলো? স্বর্ণ বলল, রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝে হিংস্রতাও রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না, কাজেই মন্দ লাগেনি। সায়ন বলল, ভয় লাগছে না আমাকে? স্বর্ণ বলল, না। সায়ন বলল, কেন? স্বর্ণ বলল, অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। সায়ন বলল, এসবের মধ্যে নিজেকে আর জড়াস না, তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। স্বর্ণ বলল, এটা আগে ভাবা উচিত ছিল, নিজের হাতে খুন করে শিখিয়ে এখন নীতি কথা অনর্থক নয় কি? সায়ন বলল, পরিস্থিতি বুঝে বলতে না বলতেই স্বর্ণ বলল, আমিও পরিস্থিতি বুঝেই কাজ করতে প্রস্তুত। সায়ন বলল, বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? স্বর্ণ বলল, পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। এ কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল, অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধা ঘন্টার পর সিমিত আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসেছে। সিমিত তখনকার ঘটনার পর শীতলকে এখনও বকছেন। শীতল মুখ গোমড়া করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে, একটা কোথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরাই হাসাহাসি করছিল। শুদ্ধর কাঁধে হাত রেখে কী সব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাই কি বলেছিল। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন? বাসায় নেই জেনেই শুনেই তো কথাটা তুলেছিল। কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে এই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনের কথা ভাবতে ভাবতে হঠাৎ শুদ্ধর কথা কানে এলো। শুদ্ধ বলল, গাড়িতে বসো ছোট আম্মু। এ কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধর দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ও মা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে? আর তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না, তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা। এদিকে তাকে গাড়িতে উঠে বসতে না দেখে স্বর্ণ হর্ন বাজালো। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর পাশে বসলো। গাড়ি চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যে ইয়া বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়ি দুটো ছুটতে লাগলো আরও 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুপাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে। এসব ঝামেলা শেষে অতপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতেই। কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতেই শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতা আমতা করে বললেন, বাপ তুই শীতলকে নিয়ে একটু ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। শুদ্ধ বলল, তুমি কোথায় যাচ্ছ? সিমিন বলল, ওই যে বোরখা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা, ও কাঁদছে কেন দেখে আসি। শুদ্ধ বলল, হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে। এই কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকলো।